তৃতীয় পৃথ্বীরাজ, যিনি পৃথ্বীরাজ চৌহান বা রায়পৃথরা নামে পরিচিত, তিনি ছিলেন সর্বকালের সেরা রাজপুত শাসকদের একজন। তিনি বর্তমান রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন। যদিও তিনি আজমিরকে তার রাজধানী রেখেছিলেন, তবুও অনেক লোককথা তাকে ভারতের রাজনৈতিক কেন্দ্র দিল্লির রাজা হিসেবে বর্ণনা করে। নমস্কার বন্ধুরা, আমি আলোকপর্ণা ইনফরমেটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব সম্রাট পৃথ্বীরাজ চৌহানের এক অন্যরকম কাহিনী। ব্যক্তিগত জীবনে পৃথ্বীরাজ চৌহান কনৌজের রাজকন্যা সংযুক্তার নামে এক নারীর প্রেমে পড়েন। তিনি ছিলেন রাজা জয়চাঁদের কন্যা। কনৌজের রাজা জয়চাঁদ এটা পছন্দ করেননি এবং তিনি চাননি যে পৃথ্বীরাজ তার মেয়ের সাথে বিবাহ করুক। তাই তিনি তার জন্য একটি স্বয়ংবর সভার আয়োজন করেন। তিনি পৃথ্বীরাজ ছাড়া অন্যান্য রাজপুত্রদের আমন্ত্রণ জানান। তিনি পৃথ্বীরাজ চৌহানকে অপমান করার জন্যই আমন্ত্রণ জানাননি, কিন্তু সংযুক্তা অন্য সকল রাজপুত্রকে প্রত্যাখ্যান করেন এবং পরে পৃথ্বীরাজের সাথে দিল্লিতে পালিয়ে যান। সেখানে তারা পরে বিবাহ করেন। মুসলিম ঘুরি রাজবংশের বিরুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এক যোদ্ধা রাজা হিসেবে ব্যাপকভাবে পরিচিত, যিনি মুসলিম ঘুরি রাজবংশের শাসক মোহাম্মদ ঘুরিকে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেছিলেন। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির হাতে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং পরাজয়ের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তরাইনের দ্বিতীয় যুদ্ধে তার পরাজয়কে ভারতবর্ষের ইসলামিক বিজয়ের একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। পৃথ্বীরাজ চৌহানের পুরো নাম তৃতীয় পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ চৌহান বা রায়পৃথরা নামেও তিনি পরিচিত ছিলেন। তার পিতার নাম সোমেশ্বর। বিখ্যাত স্তুতিমূলক সংস্কৃত কবিতা অনুসারে পৃথ্বীরাজ চৌহানের জন্ম জ্যৈষ্ঠ মাসের দ্বাদশ দিনে, যা হিন্দু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মে জুন মাসের সাথে মিলে যায়। পৃথ্বীরাজ চৌহানের বাবা ছিলেন সোমেশ্বর, যিনি চাহামানের রাজা ছিলেন। তার মা ছিলেন অনঙ্গী দেবী। পৃথ্বীরাজ বিজয় হল পৃথ্বীরাজ চৌহানের জীবনের ওপর রচিত একটি সংস্কৃত মহাকাব্য এবং এতে তার জন্মের সঠিক বছর সম্পর্কে কিছু বলা হয়নি, তবে এটি পৃথ্বীরাজের জন্মের সময় নির্দিষ্ট গ্রহের অবস্থান সম্পর্কে কথা বলে। বর্ণিত গ্রহের অবস্থানের বর্ণনা ভারতীয় ভারততত্ত্ববিদ দশরথ শর্মাকে পৃথ্বীরাজ চৌহানের জন্মের বছর অনুমান করতে সাহায্য করেছিল, যা 1166 খ্রিস্টাব্দ বলে মনে করা হয়। পৃথ্বীরাজ চৌহানের প্রাথমিক জীবনে পৃথ্বীরাজ চৌহান এবং তার ভাই দুজনেই গুজরাটে বড় হয়েছিলেন, যেখানে তার বাবা সোমেশ্বর এবং মাতৃ সম্পর্কিত আত্মীয়দের কাছে বড় হয়েছিলেন। পৃথ্বীরাজ চৌহান ভালো শিক্ষিত ছিলেন। পৃথ্বীরাজ বিজয়াতে বলা হয়েছে যে তিনি 6টি ভাষা আয়ত্ত করেছিলেন। পৃথ্বীরাজ রাসো আরও দাবি করেছেন যে পৃথ্বীরাজ 14টি ভাষা আয়ত্ত করেছিলেন, যা অতিরঞ্জিত বলে মনে করা হয়। পৃথ্বীরাজ রাসো আরও দাবি করেছেন যে তিনি গণিত, চিকিৎসা, ইতিহাস, সামরিক, প্রতিরক্ষা, চিত্রকলা, ধর্মতত্ত্ব এবং দর্শনের মতো অনেক বিষয় আয়ত্ত করেছিলেন। লেখাটিতে আরও দাবি করা হয়েছে যে পৃথ্বীরাজ চৌহান তীরন্দাজেও পারদর্শী ছিলেন। উভয় লেখাতেই দাবি করা হয়েছে যে পৃথ্বীরাজের ছোটবেলা থেকেই যুদ্ধের প্রতি আগ্রহ ছিল এবং তিনি কঠিন সামরিক দক্ষতা দ্রুত শিখতে সক্ষম হয়েছিলেন। পৃথ্বীরাজ চৌহান ক্ষমতায় এসেছিলেন দ্বিতীয় পৃথ্বীরাজের মৃত্যুর পর। পৃথ্বীরাজ চৌহানের পিতা সোমেশ্বর চাহামনের রাজা হিসেবে সিংহাসনে বসেন এবং 1177 খ্রিস্টাব্দে মারা যান। পুরো ঘটনাটি যখন ঘটে তখন পৃথ্বীরাজ মাত্র 11 বছর বয়সে ছিলেন, যার ফলে 11 বছর বয়সী পৃথ্বীরাজ চৌহান একই বছর সিংহাসনে আরোহণ করেন এবং তার মা রাজপ্রতিনিধি হন। পৃথ্বীরাজ চৌহানের মা প্রশাসন পরিচালনা করতেন এবং রাজপ্রতিনিধি পরিষদ তাকে সহায়তা করত। পৃথ্বীরাজ চৌহান এবং তার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের প্রাথমিক রাজত্বকাল তরুণ রাজা হিসাবে তার প্রথম দিকের বছরগুলিতে পৃথ্বীরাজ চৌহানকে রাজ্য পরিচালনায় সহায়তাকারী কয়েকজন অনুগত মন্ত্রী তাকে সহায়তা করেছিলেন। এই সময়কালে মুখ্যমন্ত্রী ছিলেন কাদম্ববাস, যিনি কৈমাস বা কৈলাস নামেও পরিচিত ছিলেন। লোককাহিনীতে তাকে একজন দক্ষ মন্ত্রী এবং একজন সৈনিক হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি তরুণ রাজার উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।
পৃথ্বীরাজ বিজয়ে আরও বলা হয়েছে যে পৃথ্বীরাজের রাজত্বের প্রাথমিক বছরগুলিতে কদম্ববাস সমস্ত সামরিক বিজয়ের জন্য দায়ী ছিলেন। পৃথ্বীরাজ প্রবন্ধের মতে প্রতাপ সিংহ নামে এক ব্যক্তি মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন এবং পৃথ্বীরাজ চৌহানকে পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে মন্ত্রী তার রাজ্যে বারবার মুসলিম আক্রমণের জন্য দায়ী। এর ফলে পৃথ্বীরাজ চৌহান পরবর্তীতে মন্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। পৃথ্বীরাজ বিজয়ে উল্লিখিত আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন ভুবনৈকমল্ল, যিনি পৃথ্বীরাজের মায়ের কাকা ছিলেন। কবিতা অনুসারে তিনি একজন অত্যন্ত দক্ষ সেনাপতিও ছিলেন, যিনি পৃথ্বীরাজ চৌহানের সেবা করেছিলেন। প্রাচীন গ্রন্থে আরও বলা হয়েছে যে ভুবনৈকমল্ল একজন খুব ভালো চিত্রশিল্পীও ছিলেন। পৃথ্বীরাজ চৌহান 1180 খ্রিস্টাব্দে প্রশাসনের প্রকৃত নিয়ন্ত্রণ গ্রহণ করেন। নাগার্জুনের সাথে পৃথ্বীরাজ চৌহানের দ্বন্দ্ব 1180 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং শীঘ্রই অনেক হিন্দু শাসক তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেন, যারা চাহামান রাজবংশ দখল করতে চেষ্টা করেন। পৃথ্বীরাজ চৌহানের প্রথম সামরিক সাফল্য ছিল তার খুড়তুতো ভাই নাগার্জুনের ওপর। নাগার্জুন ছিলেন পৃথ্বীরাজ চৌহানের কাকা বৃগ্রহরাজের চতুর্থ পুত্র, যিনি তার সিংহাসনের আরোহণের বিরুদ্ধে বিদ্রোহ করেন। নাগার্জুনের দখল করা গুড়াপুরা পুনরুদ্ধার করে পৃথ্বীরাজ চৌহান তার সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছিলেন। এটি ছিল পৃথ্বীরাজের প্রথম দিকের সামরিক সাফল্যের মধ্যে একটি। ভদনাকদের সাথে পৃথ্বীরাজ চৌহানের দ্বন্দ্বতায় খুড়তুতো ভাইকে সম্পূর্ণরূপে পরাজিত করার পর পৃথ্বীরাজ এরপর এগিয়ে যান এবং 1182 খ্রিস্টাব্দে প্রতিবেশী ভদনক রাজ্য দখল করেন। ভদনক ছিল একটি অজানা রাজবংশ, যারা বায়ানার আশেপাশের অঞ্চল নিয়ন্ত্রণ করত। ভদনক সর্বদা চাহামান রাজবংশের জন্য হুমকি ছিল, কারণ চাহামান রাজবংশের অধীনে দিল্লির আশেপাশের অঞ্চল দখল করা হয়েছিল। ভবিষ্যতের হুমকির উত্থান দেখে পৃথ্বীরাজ চৌহান ভদনকদের সম্পূর্ণরূপে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। চান্দেলাদের সাথে পৃথ্বীরাজ চৌহানের দ্বন্দ্ব 1182 থেকে 83 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। পৃথ্বীরাজের রাজত্বের মদনপুর শিলালিপিতে দাবি করা হয়েছে যে তিনি চান্দেল রাজা পারমর্দি শাসিত জেজাক ভুক্তিকে পরাজিত করেছিলেন। পৃথ্বীরাজের হাতে চণ্ডাল রাজা পরাজিত হওয়ার পর অনেক শাসকদের সাথে তার ঘৃণার সম্পর্ক তৈরি হয়, যার ফলে চণ্ডেল এবং গহদবলদের মধ্যে একটি মৈত্রী তৈরি হয়। চণ্ডেল ও গহদবলদের সম্মিলিত সেনাবাহিনী পৃথ্বীরাজ শিবির আক্রমণ করেছিল, কিন্তু তারা শীঘ্রই পরাজিত হয়। এই মৈত্রী ভেঙে যায় এবং যুদ্ধের কয়েকদিন পর উভয় রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। খরতারা গাছা পট্টাবলী উল্লেখ করেছেন যে 1187 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান এবং গুজরাটের রাজা দ্বিতীয় ভীমের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অতীতে উভয় রাজ্যে একে অপরের সাথে যে যুদ্ধ চলেছিল তার অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। গহদবলদের সাথে পৃথ্বীরাজ চৌহানের দ্বন্দ্ব পৃথ্বীরাজ বিজয়ের কিংবদন্তি অনুসারে পৃথ্বীরাজ চৌহান গহদবল রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা জয়চন্দ্রের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। পৃথ্বীরাজ চৌহান জয়চন্দ্রের কন্যা সাম্যগীতাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন, যার ফলে দুই রাজার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। পৃথ্বীরাজ বিজয়া আইনি আকবরী এবং সূর্যনা চরিতের মতে জনপ্রিয় কিংবদন্তিতে এই ঘটনাটির উল্লেখ রয়েছে, তবে অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে কিংবদন্তিগুলি মিথ্যেও হতে পারে। পৃথ্বীরাজের রাজত্ব 1179 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজের বাবা এক যুদ্ধে মারা যান এবং এরপর পৃথ্বীরাজ রাজা হন। তিনি আজমের এবং দিল্লি উভয় রাজ্যই শাসন করতেন এবং রাজা হওয়ার পর তিনি তার রাজ্য সম্প্রসারণের জন্য বিভিন্ন অভিযান শুরু করেন। তিনি প্রথমে রাজস্থানের ছোট ছোট রাজ্যগুলি দখল করতে শুরু করেন এবং সফলভাবে সেগুলি জয় করেন। এরপর তিনি খাজুরাহ এবং মহোবার চন্দেলদের আক্রমণ করেন এবং তাদের পরাজিত করেন। তিনি 1182 খ্রিস্টাব্দে গুজরাটের চালুক্যদের উপর একটি অভিযান শুরু করেন, যার ফলে বছরের পর বছর ধরে যুদ্ধ চলে। অবশেষে 1187 খ্রিস্টাব্দে ভীম 11 কাছে পরাজিত হন। দ্বাদশ শতাব্দীতে মুসলিম রাজবংশগুলি উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অনেক আক্রমণ করেছিল, যার ফলে তারা সেই অংশের বেশিরভাগ অংশ দখল করতে সক্ষম হয়েছিল। এরকম একটি রাজবংশ হল ঘুরি রাজবংশ, যার শাসক মোহাম্মদ ঘুরি। সিন্ধু নদী পার হয়ে মুলতান দখল করেছিলেন, যা চাহামান রাজ্যের পূর্ববর্তী অংশ ছিল। ঘুরি পৃথ্বীরাজের রাজ্যের পশ্চিমাঞ্চলীয় অংশগুলি নিয়ন্ত্রণ করত। মোহাম্মদ ঘুরি এখন পূর্ব দিকে তার রাজ্য সম্প্রসারণ করতে চেয়েছিলেন, যা পৃথ্বীরাজ চৌহানের নিয়ন্ত্রণে ছিল।
এর ফলে উভয়ের মধ্যে অনেক যুদ্ধ সংগঠিত হয়। বলা হয় যে পৃথ্বীরাজ এবং মোহাম্মদ ঘুরি অনেক যুদ্ধ করেছিলেন, তবে এর মধ্যে মাত্র 2টি যুদ্ধের প্রমাণ পাওয়া যায়, যেগুলি তরাইনের যুদ্ধ নামে পরিচিত। তরাইনের প্রথম যুদ্ধ 1190 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। এই যুদ্ধ শুরু হওয়ার আগে মোহাম্মদ ঘুরি চাহমান রাজ্যের অংশ তবরহিন্দা দখল করেছিলেন। এই খবর পৃথ্বীরাজের কানে পৌঁছায় এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি সেই স্থানের দিকে অভিযান চালান। তবরহিন্দা দখল করার পর ঘুরি সিদ্ধান্ত নেন যে তিনি তার ঘাঁটির দিকে ফিরে যাবেন, কিন্তু পৃথ্বীরাজের আক্রমণের কথা শুনে তিনি তার সেনাবাহিনীকে ধরে রেখে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। উভয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। পৃথ্বীরাজের সেনাবাহিনী ঘুরি সেনাবাহিনীকে পরাজিত করে, যার ফলে ঘুরি আহত হয়, কিন্তু তিনি কোনোভাবে পালিয়ে যান। সময়ের সাথে সাথে তার সাথে আবার লড়াই করার কোনো ইচ্ছে ছিল না। প্রথম যুদ্ধটি তার জন্য কেবল একটি সীমান্ত যুদ্ধ ছিল। তিনি মোহাম্মদ ঘুরিকে অবমূল্যায়ন করেছিলেন এবং কখনো ভাবেননি যে তার সাথে আবার লড়াই করতে হবে। বলা হয় যে মোহাম্মদ ঘুরি রাতে পৃথ্বীরাজকে আক্রমণ করেছিলেন এবং তিনি সেনাবাহিনীকে ধোঁকা দিতে সক্ষম হয়েছিলেন। পৃথ্বীরাজের খুব বেশি হিন্দু মিত্র ছিল না, কিন্তু তার সেনাবাহিনী দুর্বল হওয়া সত্ত্বেও তিনি ভালো লড়াই করেছিলেন। অবশেষে তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরির কাছে তিনি পরাজিত হন এবং মোহাম্মদ ঘুরি চাহমান দখলে সক্ষম হন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে তিনি কখন এবং কিভাবে মারা যান তা স্পষ্ট নয়। অনেক মধ্যযুগীয় সূত্র থেকে জানা যায় যে পৃথ্বীরাজকে মোহাম্মদ ঘুরি আজমেরে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাকে ঘুরিদের একজন সামন্ত হিসেবে রাখা হয়। এর পরপরই পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পরে বিশ্বাসঘাতকতার অভিযোগে তাকে হত্যা করা হয়। এই তত্ত্বটি ঘোড়াসার ধাঁচের মুদ্রা দ্বারা সমর্থিত, যার একদিকে পৃথ্বীরাজের নাম এবং অন্যদিকে মোহাম্মদ বিন শাম নাম রয়েছে। পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুর সঠিক কারণ এক উৎস থেকে অন্য উৎস ভিন্ন। একজন মুসলিম ইতিহাসবিদ হাসান নিজামি বলেছেন যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে ধরা পড়েন, যার ফলে রাজা শিরচ্ছেদ করতে সক্ষম হয়। ঐতিহাসিক ষড়যন্ত্রের সঠিক প্রকৃতি বর্ণনা করেননি। পৃথ্বীরাজ প্রবন্ধের মতে পৃথ্বীরাজ চৌহানকে সেই ভবনটিতে রাখা হয়েছিল যা দরবারের কাছে ছিল এবং মোহাম্মদ ঘুরির কক্ষের কাছে ছিল। পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন এবং তার মন্ত্রী প্রতাপ সিংহকে তাকে একটি ধনুক এবং তীর সরবরাহ করতে বলেছিলেন। মন্ত্রী তার ইচ্ছে পূরণ করেছিলেন এবং তাকে অস্ত্র সরবরাহ করেছিলেন, তবে মোহাম্মদকে পৃথ্বীরাজ যে গোপন পরিকল্পনা করেছিলেন তাও জানিয়েছিলেন। পরে পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে একটি গর্তে ফেলে দেওয়া হয়, যেখানে তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। হাম্মিরা কাব্যগ্রন্থ অনুসারে পরাজয়ের পর পৃথ্বীরাজ চৌহান খেতে অস্বীকার জানিয়েছিলেন, যার ফলে শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পৃথ্বীরাজ রাস অনুসারে পৃথ্বীরাজকে গজনিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং অন্ধ করে দেওয়া হয়েছিল এবং পরে কারাগারে তাকে হত্যা করা হয়েছিল। বিরুদ্ধবিধি বিদবিংশ অনুসারে যুদ্ধের পরপরই পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করা হয়েছিল। আরবি সিং এবং ঐতিহাসিকরা বলেছেন যে পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব তুঙ্গে থাকাকালীন তার সাম্রাজ্য উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে মাউন্ট আবু পর্যন্ত বিস্তৃত ছিল। পূর্ব থেকে পশ্চিমে বিবেচনা করলে তার সাম্রাজ্য বেতোয়া নদী থেকে শতদ্রু নদী পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান সময়কে অন্তর্ভুক্ত করলে পৃথ্বীরাজ চৌহানের সাম্রাজ্য রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের অন্তর্ভুক্ত ছিল। পৃথ্বীরাজ চৌহানকে মূলত সর্বশ্রেষ্ঠ হিন্দু রাজা হিসেবে চিত্রিত করা হয়, কারণ তিনি বহু বছর ধরে মুসলিম আক্রমণকারীদের উপসাগরে আটকে রাখতে সক্ষম হয়েছিলেন। মধ্যযুগীয় ভারতে ইসলামিক শাসকদের শুরুর আগে পৃথ্বীরাজ চৌহান ছিলেন ভারতীয় শক্তির প্রতীক। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।